আটকাবো এবং একটা বাজে পরিবেশ তৈরি করবো। তো এই ধরনের একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ফর্মালিটিসের মধ্য দিয়ে অনেকগুলো টাইম কনজিউম করে সময় নষ্ট করছেন আর কি। অথচ এই জায়গায় অবজেক্টিভ হওয়া কথা ছিল আমার শিক্ষার্থীদের রিপ্রেজেন্টেশনটা যাতে পারফেক্টলি হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্থানকে তো দিন শেষে কাজ করতে হয়, শিক্ষার্থীকে ডাকতে হয়। এমন একটা বইকে ডাকছেন যে বইটা ইলেক্টেড না, যে বইটা সামহাউ সিলেক্টেড। তো আপনি একটা ইলেক্টেড বডি নিয়ে ফাংশন শুরু করেন, দিন শেষে একটা ক্রাইসিস আপনি করবেন এটা নিশ্চিত। ইউনিভার্সিটি যেহেতু তাকে অনেকগুলো কাজ একসাথে করে ফেলতে হবে, ইউনিভার্সিটিকে প্রাইমারিলি চুজ করা দরকার যে আমার বইটা যদি ইলেক্টেড হয় আমি সেই অ্যারেঞ্জমেন্টটা করে ফার্দার সংস্কারগুলো ধীরে সুস্থে করবো, সেটা হতে পারে। সেটা না করে আমরা বিপরীত একটা মডেল দেখতে পাচ্ছি আর কি। আমার মনে হয় যে ইউনিভার্সিটির দিক থেকে এত ফর্মালিটি এত কিছু দরকার নেই, বরং মৌলিক সংস্কারগুলো করে সরাসরি ইলেকশনের দরকার। আমাদের দিক থেকে আমরা সংস্কার যে প্রস্তাবগুলো দিয়েছি তার মধ্যে প্রথম একটা হচ্ছে আপনার ভিসি যে প্রেসিডেন্ট হিসেবে থাকেন, যে তার পাওয়ার, এই পাওয়ার কিছু সংগঠন একটা প্রান্তিক ভূমিকা চলে গেছে সরাসরি। সেটা হচ্ছে যে ভিসি এভাবেই থাকবেন যেভাবে আছেন। কেউ হয়তো দাবি করছেন না এভাবে না, ভিসি থাকবেনই না, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত প্রতিনিধি থাকবেন। এই জায়গায় শিবির আমরা একটু ডিফারেন্ট মডেল প্রপোজ করেছি। সেটা হচ্ছে প্রেসিডেন্ট ভিসি থাকবে, বাট তার যে পাওয়ার, এজেন্ডা সেট করার পাওয়ার, কাউকে বাতিল করার পাওয়ার, কমিটি বাতিল করে দেওয়ার পাওয়ার, অথবা অন্যান্য যে পাওয়ার, সে পাওয়ার তার থাকবে না। এটা অলংকারিক পদ থাকবে। ফলে যেটা হবে, যখন মিটিং হবে, মিটিংয়ে শিক্ষার্থীদের নিডটা যেমন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের মধ্য দিয়ে প্রস্তাবটা উঠে আসবে, আবার যিনি প্রভোস্ট অথবা বিসি যিনি সেই মিটিংয়ে আছেন সংসদের প্রতিনিধির সাথে, তার দিক থেকে ইউনিভার্সিটির বাস্তবতাটা উঠে আসবে। আমি অর্থাৎ বোঝা যাচ্ছি ইউনিভার্সিটির সক্ষমতা কি, প্রশাসনের ক্রাইসিস কি, অ্যাড্রেস করার ক্যাপাসিটি কি, সেটা তিনি জানাতে পারবেন মিটিংয়ে, এবং ইলেক্টেড পার্সনরা, স্টুডেন্টরা তার জায়গাতে প্রস্তাবনা দিতে পারবেন। ফলে এই সক্ষমতা এবং ডিমান্ড দুইটার মাঝামাঝি একটা ব্যালেন্স ম্যাচিউর ডিসিশন হওয়ার সম্ভাবনা আছে। আপনি যখন এই ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেশনটা বাদ দিয়ে দেবেন, শুধুমাত্র শিক্ষার্থীদের রিপ্রেজেন্টেশন রাখবেন, কারণ আপনার সিদ্ধান্তটা এখন যেমন সিদ্ধান্ত একেবারে ভিসি কেন্দ্রিক হচ্ছে, তখন সিদ্ধান্তটা একেবারে ছাত্র কেন্দ্রিক হতে পারে, যেটা ইউনিভার্সিটির ক্যাপাসিটির বাইরেও হয়ে যাওয়ার রিস্ক আছে। সেজন্য আমরা একটা ব্যালেন্স জায়গায় প্রস্তাবটা দিয়েছি। দ্বিতীয় হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্রিক। আমরা বলেছি লক্ষ্য উদ্দেশ্য এখানে সকল গণতান্ত্রিক ডেমোক্রেটিক যে মুভমেন্ট ছিল 24 পর্যন্ত সকল মুভমেন্টকে ইনক্লুড করা, এভাবে করে। আর এবং সম্পাদকীয় পদের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কিছু পদ আছে রিপিটেড হচ্ছিল, সেখানে অন্যভাবে হতে পারে, যেমন কমন রুম ক্যাফেটেরিয়া একসাথে, সেটা ক্যাফেটেরিয়া এবং ক্যান্টিন হতে পারে। তারপর পাঠাগার পাঠক কমন রুম এটা একসাথে হতে পারে। তারপর দুইটা পদ এক্সট্রা অ্যাড করার ব্যাপারে আমরা বলেছিলাম আমাদের নারী শিক্ষার্থীদের অধিকার এবং অন্যান্য ব্যাপারগুলো নিয়ে কাজ করার জন্য, নারী ও সমতা বিষয়ক, যেহেতু তারা বেশ বহু জায়গায় এখনো বঞ্চিত এবং ডিসক্রিমিনেশনের শিকার। আবার একই সাথে প্রত্যেকটা হল এবং এরিয়াতে ধর্মীয় উপাসনালয় আছে, আমাদের জগন্নাথ হল সহ সব জায়গায়। এই যে আমার কমন রুম নিয়ে, পাঠাগার নিয়ে কাজের সুযোগ, আমার বিভিন্ন পদ আছে, বাট এই যে মসজিদ, মন্দির, এগুলোর যে তত্ত্বাবধান, এখানে শিক্ষার্থীদের প্রস্তাবনা কি, এগুলো নিয়ে তত্ত্বাবধান জায়গা আছে। সেজন্য ধর্ম এবং সম্প্রীতি বিষয়ে একটা পদের প্রস্তাব করেছে, যেটা এটা কোঅর্ডিনেট করবে। একই সাথে কোনো ধরনের ধর্মকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা কে ষড়যন্ত্র করছে কিনা, সেটাকে এই সেন্টিমেন্টটাকে কিভাবে ব্যালেন্স করে কোঅপারেট করা যায়, সেটার জন্য এটা। আবার আরেকটা প্রস্তাব আমরা দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা ইলেক্টেড বডির পরে আরেকটা ইলেকশন হওয়ার মাঝামাঝি সময় দেওয়া হচ্ছে 90 দিন। যেখানে আমরা জাতীয় নির্বাচনে দেখেছি যে গভর্নমেন্ট ফর্ম হয় 5 বছরের জন্য, সেখানেও 90 দিন সময় দেওয়া। আর আমার ডাকসু বডি ফর্ম হয় 1 বছরের জন্য, সেখানেও 90 দিনে। এটা কেমন যেন সঠিক না। আমরা বলছি এখানে 90 দিন না রেখে সেটা 1 মাস 30 দিন রাখা, যাতে করে অল্প সময় হয়ে যায়। তারপর গঠনতন্ত্র পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয়েছে সিন্ডিকেটকে, সেটা আমার নির্বাচিত প্রতিনিধিদের থার্ডের মতামতের ভিত্তিতে হতে পারে বা অন্য কোনো ফরম্যাটে সেটা হতে পারে। তারপরে সবচেয়ে বড় ব্যাপার যেটা গঠনতন্ত্রে উল্লেখ করা হয় নাই এমন বিষয়গুলোর ব্যাখ্যা নাকি সভাপতি যেটা বলবেন সেটাই হবে। এই ধরনের আলাদা গঠনতন্ত্রে সেটা এরকম না হয়, এটার ব্যাখ্যা নির্বাচিত প্রতিনিধিদের 2/3 যেটা বলবেন সেটাই হওয়া দরকার আমাদের কাছে মনে হয়েছে। তবে আমরা এই যে এতগুলো সংগঠন সেম দাবিগুলো করছি, এরপর কেন হচ্ছে না জানেন, ডাকসু দুইটা দিক থেকে দুইটা ডাইমেনশন লক্ষ্য করছি। একটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী একবার দাবি করে যে হচ্ছে এখানে বহিরাগত স্টুডেন্ট কেন, আমরা একটা শৃঙ্খলার পরিবেশ চাই, এটা এত ক্রাউড কেন, এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই। আবার যখন প্রক্টর নিয়ন্ত্রণ করে তখন আমরা প্রক্টরকে অবহেলাও করা হয়, আপনি এত নিয়ন্ত্রণ করছেন কেন, বাইরে কেউ আসছে না কেন, আসতে পারছে না কেন, এত নিয়ন্ত্রণ আমরা চাই না, আপনাকে অধিকার কে দিয়েছে। আবার সেম গ্রুপ আবার যখন দাসের একটা লাশ পাওয়া যায় তখন বলে লাশ কেন, দাসের মানে একজন বিকৃত মস্তিষ্ক বা সাধারণ মানুষের লাশ কেমন ঝুলে আছে, এখানে আমরা সিকিউরিটির মধ্যে ভুগছি। আবার যখন আবার কঠোরতার উপরে আবার সেম কোয়েশ্চেন যে আমাদেরকে ঢুকতে দিচ্ছেন না কেন, এটা কোন ধরনের প্রশাসন। এই ডুয়াল স্ট্যান্ডার্ড ডাবল স্ট্যান্ডার্ড রুল থেকে সংগঠনগুলোকে বের হয়ে আসতে হবে।
আবার দেখেন আবার কি করে, আবার যখন মাগরিবের পরে কোনো ধরনের ওই গানের আওয়াজ হয় সন্ধ্যাবেলায়, কোনো প্রোগ্রাম হয়, তখন আপনি বিসির বাড়ির সামনে এসে ডিজে গান লাগাই দিয়া কি করেন, প্রোগ্রাম করেন। যেহেতু গান বাজছে, যেহেতু প্রোগ্রাম হচ্ছে, আমরা এটা আটকাই দেবো। আবার বিসি তখন বাধ্য হয়ে কি করে, একটা ঘোষণা দিয়ে দেয় সফটওয়্যার টিম থেকে, যে হচ্ছে এখন থেকে 8টার পর থেকে বা 7টার এই নির্দিষ্ট সময়ের পর থেকে এভাবে লাউড সাউন্ডে কোনো প্রোগ্রাম করা যাবে না। আপনি আবার প্রতিবাদ করেন যে কালচারাল প্র্যাকটিসটাকে সীমিত করে দেওয়া হচ্ছে, কেন আমাদের কালচারাল অধিকার হরণ করা হচ্ছে। তো একই ব্যক্তির কাছ থেকে ধরুন ডাবল স্ট্যান্ডার্ড রুলগুলো যদি আমরা না করি সংগঠনগুলো, তাহলে আমার কাছে মনে হয় ইউনিভার্সিটি একটু স্থিতিশীল পরিবেশে থাকবে এবং তার সঠিক রুটে করতে হবে। আবার দেখেন এদিক থেকে প্রস্তাব আসছে যে হচ্ছে ফ্যাকাল্টি বেসিসে ফ্যাকাল্টিতে হল সেন্টারগুলো থাকা দরকার। আপনি দেখেন, আপনি বলছেন আমার ইলেকশন হবে হল কেন্দ্রিক, মানে হল ইউনিয়ন দাঁড়াবে, হলের ভিপি দাঁড়াবে। সাপোজ ফ্রমান হলে একজন ভিপি ক্যান্ডিডেট, এখন তাকে ভোটের জন্য, তাকে সতর্ক থাকার জন্য এখন সে কি 40টা ডিপার্টমেন্টে ঘুরে বেড়াবে? ভাই তুমি তো যে ভোট দিতে যাওয়া, আমাকে একটু দেখো। মানে ক্যান্ডিডেট একজন, সে হলের ভিপি পোস্টে দাঁড়াচ্ছে। এখন আপনি হলের সেন্টার করে দিচ্ছেন কোথায়? কলাভবনে, বিজনেস ফ্যাকাল্টিতে, ওই যে কার্যালয়ে, সমাজ কল্যাণে, এখানে সে ঘুরে বেড়াবে। তো আপনার মডেলটা ফিক্স জানাই দিচ্ছেন না যে আপনি আমার এই মডেলের এই ক্রাইসিস এইভাবে সলিউশন করবো। আমার কাছে মনে হয় না যে হচ্ছে ফ্যাকাল্টিতে করলে যে আপনার প্রবলেম সলভ হবে, বরং এই প্রবলেম অ্যাড্রেস হওয়ার চাইতে আরো বেশি ক্রাইসিস হবে। ইউনিভার্সিটি নিজেও অ্যাড্রেস করতে পারবে না এই হিউজ ম্যানেজমেন্ট, আবার যিনি প্রার্থী হবেন হল পর্যায়ে তিনিও একটা দুটার নাম মধ্যে থাকবেন, আমি আমার ক্যাম্পেইন কি করে করবো বা অন্যরকম। আবার আমি আমার নানার থেকে শুনলাম যখন ফ্যাকাল্টিতে হয়েছে তখনও সেম লুটতরাজ, হাইজেনিং সেগুলো হয়েছে। আমার মনে হয় এটা দিয়ে আপনি এভাবে পারবেন না। তারপর দেখেন, হ্যাঁ আরেকটা ব্যাপার যে আপনি ডাকসু আলাপে আসলে কেন যেন বলেন যে ছাত্রলীগের অপরাধীদেরকে গ্রেফতার কেন করা হচ্ছে না, এই জন্য ডাকসু এখন হবে না, মানে বাইরের ফ্যাক্টরগুলো চলে আসে। সেজন্য আপনি পুলিশকে ফোর্স করবেন, মামলা হওয়া দরকার, মামলা তো হয়েছে, অ্যারেস্ট হচ্ছে না, এটা আপনি ইউনিভার্সিটিকে প্রশ্ন করবেন। ইউনিভার্সিটির দায়িত্ব কাউকে অ্যারেস্ট করা, বিচার করা। ইউনিভার্সিটির দায়িত্ব হচ্ছে অপরাধী কারা হয়েছে, কারা অপরাধী ফুটেজগুলো মানে দিয়ে দেওয়া এবং অপরাধীদের একটা লিস্ট প্রোভাইড করা। বাকি দায়িত্ব তো তাদের। এখন এই অ্যারেঞ্জমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্ট তো ক্ল্যাশ করার, একটা যে অপরাধী চিহ্নিত করা, সে তো ইলেকশন আসবে না, নিশ্চয়ই সে এখানে আসা সাহস করবে না। আপনি যখন একটা সাথে ক্লাসিং পজিশনে নেন, ইউনিভার্সিটি সেম একটা ডাবল স্ট্যান্ডার্ড চলে। ইউনিভার্সিটি বলে কি, আপনারা ডাক্তার জন্য ইউনিভার্সিটি বলে হ্যাঁ আমরা তো কাজ করছি, আমরা মেয়েদের জন্য সিট ম্যানেজ করছি, আমরা হলের বাজেট নিচ্ছি, আমরা এই উন্নয়ন করছি। দেখেন আপনি স্টুডেন্টদের রাইটস অ্যাসিউর করার জন্য ইউনিভার্সিটি প্রশাসন কাজ করছে। এটার সাথে ইউনিভার্সিটির সংসদের ইলেকশন কখনোই ক্ল্যাশ করে না, তারা ডিবেট ফাংশন করতে পারে। আপনি আপনার দাবির সময় এরকম ডাবল স্ট্যান্ডার্ড ডিগ্রি করেন, আবার ইউনিভার্সিটিও সেম কাজটা করে। সে একবার বলে যে আমরা এই কাজ করছি, সুতরাং এটার জন্য অনেক লেট হচ্ছে, আপনার একটু সরল করেন। আমার কাছে মনে হয় এটা এভাবে হওয়া উচিত না। আবার আরেকটা বিষয় আসছে যে কোথাও নাকি এক্সাম্পল নাই যে হচ্ছে ইউনিভার্সিটি প্রশাসনিক যিনি ভিসি তিনি প্রেসিডেন্ট হচ্ছেন। বাইরের ইউনিভার্সিটিতে অনেক ইউনিভার্সিটিতে এরকম এক্সাম্পল পাবেন যারা কো প্রেসিডেন্ট হচ্ছে, কিন্তু ওই ভিসির ওই পাওয়ারটা নেই। এরকম এক্সাম্পল নাই বলে আপনি একেবারে মানে ইউনিভার্সিটির প্রশাসনিক রিপ্রেজেন্টেশন আপনার হাউসে রাখবেন না, ফলে সিদ্ধান্তগুলো ইউনিভার্সিটি হওয়ার একটা রিস্ক থেকে যায়। তারপর আমাদের দিক থেকে আরো কয়েকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে সিন্ডিকেট নিয়ে আলাপ আসছে। সিন্ডিকেট আলাপে আপনার হচ্ছে সিন্ডিকেট তো চেঞ্জ করছে, ইউনিভার্সিটি প্রশাসন চেঞ্জ করে যে 3-4 জনের ব্যাপারে প্রবলেম হচ্ছে তাদের ব্যাপারে একটা চিঠিও ইস্যু করছে। এখন তারা মিটিংয়ে আসবেন না, এটা তো এখন তো মিটিং কল করে। আপনি যারা সিন্ডিকেটে প্রবলেমেটিক ছিল তাদেরকে বাদ দেওয়ার পরে যারা প্রবলেমেটিক না তাদের নিয়ে মিটিং অ্যারেঞ্জ করে তাদেরকে আপনি আটকাবেন, অথচ তারা এখানে প্রেজেন্ট না। ডিসিশন এই সিন্ডিকেটের কোরআন ফিল আপ হচ্ছে, সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছে, বারবার তাকে আটকায় দিবেন, মব ক্রিয়েট করে, এটা তো ফাংশনিং না। বরং আপনি বলতে পারেন বিশ্ববিদ্যালয় চিঠি ইস্যু করার পরও কেন শিক্ষা মন্ত্রণালয় থেকে কিংবা রাষ্ট্রপতির দিক থেকে ওই রেসপন্সটা এখনো আসছে, কেন এটা পেন্ডিং, ওদিকে ফোর্স করতে পারেন। আপনি ইউনিভার্সিটির চেষ্টাকে এই জায়গায় আবার মানে আমি খুবই এই জায়গায় অনেস্ট হওয়াটাকে পছন্দ করি, যে যিনি যেটা চেষ্টা করছেন তাকে হেল্প করবেন, যেটাকে যিনি একটু ঝাপসা অ্যাপ্রোচে আগাচ্ছেন, ফাঁকি দিয়ে দিচ্ছেন, তাকে ধরে ধরবেন। যিনি করছেন সেটা নিয়ে আপনি প্রশংসা করবেন না, উল্টা চাপ দেবেন। যেখানে ইউনিভার্সিটি প্রশাসন গ্যাপ করছে সেখানে আপনি খুশি থাকবেন, সেটা নিয়ে আপনি চাপ দেবেন না। আমার মনে হয় ছাত্র সংগঠনগুলো এই জায়গা থেকে সরে আসা উচিত, আমাদের দিক থেকে মনে হয়েছে। তারপর এ ছিল মোটা দাগে আমাদের দিক থেকে সংস্কার প্রস্তাবনা। আর আমাদের কাছে বড় যেটা মনে হয়েছে সেটা হচ্ছে সংস্কার আপনি কি করবেন না করবেন, এটা হচ্ছে বড় জরুরি হচ্ছে ডাকসু করবেন, এটা আপনি কমিটেড ঘোষণা দেওয়া। তারপর সংস্কার, সবগুলো সংস্কার এখন পারবেন না। সংস্কারের অথরিটি ইউনিভার্সিটির দিকে সরিয়ে রিপ্রেজেন্টেটিভ শিক্ষার্থীদের দিকে দিয়ে দেন। তারপরে আপনি বিসির পাওয়ারটা কমায় দিয়ে ইলেকশন দিয়ে দেন, বাকিগুলো দিয়ে সংস্কার হবে। কিছু মৌলিক সংস্কার হাতে দরকার, যেমন আগে ইলেকশন যেটা হয়েছে, আপনি সাংবাদিক ভাইরা চাইলে লাইভ করতে পারতেন না, একটা বিধি এসেছে, এটা আপনি সরাই দেন, এবার এটা সরাইতে হবে।
যে ইলেকশন হবে সেটা সাংবাদিক ভাইরা এত সিস্টেম, আপনি ফিল্টারিং করে সাংবাদিকরা অ্যাপ্রুভ করবেন, এবারে কেউ লাইভ করতে পারবে না, লাইভ করলে তাকে আটকায় দিবেন, এই জিনিসগুলো যাতে না থাকে আর কি। এরকম মেজর কিছু সময় সংশোধনী দিয়ে আমার মনে হয় ডাকসু ইলেকশন হওয়াটাকে প্রায়োরিটাইজ করা উচিত যত দ্রুত পারা যায়। আমার কাছে মনে হয় আমি যতটুকু জেনেছি 10 তারিখের মধ্যেই সবগুলো মিটিং শেষ হবে কমিটির। আমার কাছে মনে হয় 15 তারিখের মধ্যে রূপরেখা ঘোষণা করা দরকার। আর কোনো ফর্মালিটি দেখিয়ে ফর্মালিটিসের আশ্রয় নিয়ে এগুলোর উপরে টাইম এক্সটেন্ড করা উচিত না। যদি টাইম এক্সটেন্ড করেন, বিশ্ববিদ্যালয়ে যদি আবার কখনো গণরুম ফেরত আসে, কখনো যদি ছাত্র সংগঠন করে তাদের ব্যান্ডগার্ড বানানোর কাজ শুরু করে, কখনো যদি আবার লেজুর ভিত্তির সেই সুপিরিয়র সংগঠনকে সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ইউজ করার কার্যক্রম শুরু হয়, তখন যদি আপনি আটকাতে না পারেন, আমি তখন দায়ী দেবো বিশ্ববিদ্যালয়ের অথরিটিকে। এখন টাইম নষ্ট করে রাখবেন, ইউনিভার্সিটি অথরিটি যখন টাইম নষ্ট না করে টাকসু শুরু করতেন, আমার কাছে মনে হয় যে কোনো সংগঠন এই সাহস করবে না যে আমার স্টুডেন্টদেরকে ব্যবহার করে আমি আমার সুপিরিয়র সংগঠনের সেবাদাস বানাবো। আমি এগুলোর বিলুপ্তি চাই, যেভাবে বিলুপ্তি হচ্ছে আর কখনো অপরাধী শুরু না হোক, টাকসুটাই ভালোভাবে হোক, এবং ছাত্রদের নেতাদেরকে শিক্ষার্থীরা ভাড়া দেবে না, বরং নেতা শিক্ষার্থীদের তারা ঘুরবেন, সেটাই আশা করি। আর বাকি সংস্কার ধীরে ধীরে নিশ্চয়ই হবে। আমার মনে হয় ফর্মালিটি বাদ যাক, টাকসুটা হোক। থ্যাংক ইউ।